এই পর্যায়ে সবাই চিনেন আমাকে? নাম বলা লাগবে? নাম বলা লাগবে না। আচ্ছা, আসেন কথা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, আমার সামনে উপস্থিত হাজার হাজার মা বোন সহ হাজার হাজার ভাইয়েরা, সামনে এখানে উপস্থিত দলীয় সহকর্মী বৃন্দ, মঞ্চে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? কিন্তু এই যে এত রাত্রে আপনারা বসে আছেন কষ্ট করে, তার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ করে মা বোনদের কাছে, সাংবাদিক ভাইদের কাছে সহ সবার কাছে ক্ষমা চেয়েছি এই জন্য যে আপনারা দেখেছেন সকালে আমাদের একটা মিটিং ছিল চট্টগ্রামে। আলহামদুলিল্লাহ, আল্লাহর মধ্যে বিশাল মিটিং হয়েছে। সেই মিটিং শেষ করে আমরা যখন আস্তে আস্তে রওনা দিলাম, তখন পথে হাজার হাজার মানুষ, অনেকবার থামতে হয়েছে পথে। এই জন্য আসতে দেরি হয়ে গেছে এবং আরো অনেকগুলো জনসভা শেষ করে এসেছি, সেই জন্য আমাদের দেরি হয়ে গেছে। এবং তারপরে আপনারা কষ্ট করে এখানে সকলে উপস্থিত আছেন, বিশেষ করে মা বোনেরা। এখন এই যে আগামী 12 তারিখে কি আছে, হ্যাঁ, তো এই যে এখানে মামুন মাহমুদ একটু আগে কথা বলেছে যে আমি যখন দেশে আসলাম 17 বছর পরে 25 তারিখে যেই জনসভাটা ছিল, সেখানে আমি কথা বলেছিলাম যে উই হ্যাভ এ প্ল্যান। শুনেছিলেন কথাটা, পত্রপত্রিকায় দেখেছিলেন? তো 12 তারিখে আপনাদের পরিকল্পনা কি, প্ল্যান কি? বুঝি না, রাইট। 12 তারিখে ধানের শীষে ভোট দিতে হবে। ধানের শীষের সাথে এখানে খেজুর গাছ আছে, আমাদের দলীয়, আমাদের জোট প্রার্থী আছে, ওনাদেরকেও, কারণ ওনারাও আমাদের সাথে বিগত 16-17 বছরের আন্দোলন সংগ্রামে ছিল। ধানের শীষের ভাই ওনারা, কাজেই ওনাদেরকেও আপনাদের দেখতে হবে। ওনাদের এলাকায় যারা আপনারা এসছেন এখানে, আপনাদেরকে দেখতে হবে যাতে ওনারাও পাশ করে। কি বোঝা গেল? আচ্ছা, বিশেষ করে মা বোনদেরকে দেখতে হবে। কেন মা বোনদেরকে দেখতে হবে? আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় এখানে হয়তো অনেকেই আছেন, বিশেষ করে কর্মজীবী যারা খেটে খাওয়া মানুষ, তাদের সন্তানদের, বিশেষ করে মেয়ে সন্তানদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া ফ্রি শিক্ষা ব্যবস্থা করেছিলেন, জানেন আপনারা? আচ্ছা, তো এখন দেশনেত্রী খালেদা জিয়া ওনার সেই পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার লক্ষ লক্ষ নারীরা সেদিন শিক্ষার আলো পেয়েছে। প্রিয় বোনেরা, প্রিয় ভাইরা, মা বোনেরা এবং ভাইরা, আমরা এখন করতে চাই একটি পরিকল্পনা। কি পরিকল্পনা? আপনারা হয়তো এরই মধ্যে শুনেছেন একটি নাম, সেই নামটি হচ্ছে ফ্যামিলি কার্ড। শুনেছেন নামটা? হ্যাঁ। এখন এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা গ্রাম থেকে শুরু করে শহর পর্যন্ত, বিশেষ করে খেটে খাওয়া মানুষ যারা আছে, তাদের গৃহিণী যারা আছে, হাউসওয়াইফ যারা আছে, তাদের কাছে আমরা এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিতে চাই। এবং এই ফ্যামিলি কার্ডটার মাধ্যমে তাদেরকে আমরা প্রতি মাসে 7 থেকে 10 দিনের একটা সহায়তা, হয় নগদ অর্থ অথবা প্রয়োজনীয় যে খাদ্যশস্য, সেরকম কতগুলো খাদ্য পণ্য আমরা তাদেরকে দিব। আপনারা কি মনে করেন যে মাসে সপ্তাহ কয়টা? 4টা সপ্তাহ, 4টা। 4 সপ্তাহের মধ্যে যদি অন্তত 5 দিন বা 7 দিনের একটা সাপোর্ট যদি এই খেটে খাওয়া মানুষের পরিবারগুলোকে দেওয়া যায়, তাহলে কি তাদের উপকার হবে? আচ্ছা, রাইট, তাদের উপকার হবে। এবং আমরা যদি কয়েক বছর ধরে এটা চালু রাখতে পারি, তাহলে যেই মেয়েরা আজকে শিক্ষার আলো পেয়েছে, বিগত 25 বছর ধরে শিক্ষার আলো পেয়েছে, মেয়েদেরকে আমরা স্বাবলম্বী, অর্থনৈতিকভাবে নারীদেরকে আমরা স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। কারণ আমাদের যে বাংলাদেশের জনসংখ্যা, এই জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। আমরা যতই বলি উন্নয়ন করব, এইটা করব, ওইটা করব, কোনোটাই সফল হবে না যদি অর্ধেক জনসংখ্যাকে আমরা পেছনে ফেলে রাখি। হবে না। সেজন্যই আমরা মাদেরকে, নারীদেরকে আমরা ফ্যামিলি কার্ড দিতে চাই। এখন আপনাদের তো পরিকল্পনা হচ্ছে 12 তারিখে ধানের শীষে ভোট দিবেন। আমাকে বলেন তো, আমার এই পরিকল্পনা কেমন লাগলো আপনাদের? ভালো লেগেছে? আপনারা কি মনে করেন মানুষের উপকার হবে এটাতে? আচ্ছা, এখানে ভাই কৃষি কাজ করেন কে কে? হাত তুলেন তো দেখি, আছে নাকি কৃষক? আপনি কৃষি কাজ করেন? হ্যাঁ, অনেক আমাদের কৃষানি বোন অনেক আছে সারা দেশে কৃষিকাজ। আচ্ছা ভাই, হাত নামান। আমাদের যে কৃষক ভাইরা আছে, তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। এই অতিবৃষ্টি বলেন, বিভিন্ন আবহাওয়ার কারণে বলেন, বিভিন্ন কারণ বলেন, পোক ধরার কারণে বলেন, অনেক সময় ছোট ছোট কৃষক যারা আছে তাদের ফসল নষ্ট হয়ে যায়। নষ্ট হলে এই কৃষকদের উপরে চাপ পড়ে, অর্থনৈতিক চাপ পড়ে। আমরা কৃষক ভাইদেরকে
যারা প্রান্তিক কৃষক, যারা ক্ষুদ্র কৃষক, যারা মাঝারি কৃষক, এই কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড পৌঁছে দিতে চাই। এবং কেউ যদি বছরে 2টো ফসল করেন, 3টা ফসল করেন, অন্তত একটা ফসলের বীজ, সার এবং কীটনাশক ঔষধ আমরা তাদেরকে সরবরাহ করতে চাই। তো এইটা যদি আমরা কয়েক বছর ধরে রাখতে পারি, তাহলে এই কৃষক ভাইদের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। আপনারা কি সঠিক মনে করেন বিষয়টা? কি ভাই, পিছনে কথা শুনছেন? কি সঠিক মনে করেন পরিকল্পনা? আমার তো এগুলা পরিকল্পনা। আপনাদের পরিকল্পনা কি 12 তারিখে? ধানের শীষ। এখন আপনাদের এই এলাকায় একটি বিরাট সমস্যা ছিল বিগত 15-16 বছর ধরে। এক, আইন শৃঙ্খলার পরিস্থিতি অনেক খারাপ ছিল, সাধারণ মানুষ নিরাপদ থাকতে পারত না, এইটি একটি সমস্যা ছিল। আর একটি, বহু মানুষ, সাধারণ মানুষ সহ আমাদের দলের সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপর অত্যাচার নির্যাতন করেছে, কেউ নিরাপদ ছিল না। এর বাড়ি দখল করে নিয়েছে, ওর সম্পত্তি দখল করে নিয়েছে, ওর দোকানপাট ব্যবসা বাণিজ্য দখল করে নিয়েছে। হয়েছে না এগুলা কাণ্ড আপনাদের এলাকায়? আচ্ছা, আমরা এটার বিরুদ্ধে কঠোর হতে চাচ্ছি। যে সন্ত্রাসী হোক, অপরাধী হোক, সে যেই দলেরই হবে না কেন, তার বিরুদ্ধে আমরা দেশের আইন অনুযায়ী ব্যবস্থা নিতে চাইছি। এতে কি আপনাদের উপকার হবে? ইনশাআল্লাহ। মা বোনেরা যাতে নিরাপদে রাস্তায় হাঁটতে পারেন, ক্ষুদ্র মাঝারি বিভিন্ন ধরনের ব্যবসায়ীরা যাতে নিরাপদে ব্যবসা করতে পারেন, মানুষজন যাতে নিরাপদে রাতে ঘুমাতে পারে, আমাদের প্রচেষ্টা থাকবে সেই ব্যবস্থাটাকে নিশ্চিত করার জন্য। এবার আসেন, আরেকটি আপনাদের এখানে বিরাট সমস্যা ছিল, এই বিশেষ করে নারায়ণগঞ্জ জেলায়। কারা ছিল, কারা করেছে, কিভাবে করেছে, এগুলো আপনারা সব জানেন। রাত হয়ে গেছে 2টা, আপনাদের সামনে অত লম্বা করব না। দুর্নীতি ছিল না এই সমস্যা আপনাদের এলাকায়? দুর্নীতি সমস্যা আছে। এবং একই সাথে আপনাদের এখানে মাদকের একটা বিশাল সমস্যা আছে। নারায়ণগঞ্জ শহরের 20টা স্পট আছে যেখানে এই মাদক ব্যবসা হয়। আমরা সেগুলাকে নিয়ন্ত্রণ করতে চাই। এই দুর্নীতিকে আমরা নিয়ন্ত্রণ করতে চাই, দুর্নীতির লাগাম টেনে ধরতে চাই। এখন সাথে আমরা আরেকটা কাজ করতে চাই, সেটা হচ্ছে আমাদের তরুণ এবং যুবক যারা আছে তাদের জন্য আমরা বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে, ভাষা শিক্ষার মাধ্যমে আমরা দেশে এবং বিদেশে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চাই। এটা কি তরুণ সমাজ, যুবক যারা আছেন, আপনাদের কি মনে হয় এই কাজটা করলে আপনাদের উপকার হবে? কারণ এখানে নারায়ণগঞ্জে বহু ইয়াং ছেলে মেয়ে আছে যারা বেকার হয়ে পড়েছে, শিক্ষার আলো তাদের কাছে আছে, কিন্তু তাদের কর্মসংস্থান নাই, ফলে তারা অসহায় বেকারত্ব জীবন কাটাচ্ছে। ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বলছে কি ভাই? ঠিক বললাম? আচ্ছা, তো এখন এটা তো আছে। আরেকটা সমস্যা আছে, এখানে যারা কৃষি কাজ করেন, আপনারা অনেকেই হাত তুলেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় একটি মানুষের পছন্দের একটি প্রকল্প ছিল, বলেন তো কে? খাল কাটা। এখানকার অনেক নদী, নালা, খাল, বিল বন্ধ হয়ে গেছে, ফলে শহরের মধ্যে সহ বিভিন্ন জায়গায় জলবদ্ধতা হয়। একটু বৃষ্টি হলে পানি হয়ে যায়, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয় না? কি ঠিক বললাম না ভুল বললাম? ঠিক বলছে? আচ্ছা, ঠিক আছে। আমরা পুনরায় শহীদ জিয়ার সেই খাল কাটা কর্মসূচি শুরু করতে চাই। শুধু নারায়ণগঞ্জ শহর না, সারা বাংলাদেশে আমরা এই খাল খনন কর্মসূচি শুরু করতে চাই। 12 তারিখে যদি আপনাদের পরিকল্পনা, আমি তো আমার পরিকল্পনা বললাম, আপনারা যে আপনাদের পরিকল্পনা বললেন 12 তারিখে, সেই পরিকল্পনা যদি আপনারা ধানের শীষ এবং খেজুর গাছকে জয়যুক্ত করতে পারেন, ইনশাল্লাহ 12 তারিখে বিএনপি সরকার গঠন করতে পারে, আমি আপনাদের কাছে আসবো এবং খাল কাটা কর্মসূচিতে আমি অংশগ্রহণ করব। কে কে যাবেন আমার সাথে খাল কাটতে? মা বোনেরাও যাবেন ইনশাল্লাহ, মা বোনেরাও খাল কাটতে যাবে। তাহলে মা বোন সহ সকল ভাইরা আমার সাথে খাল কাটতে যাবেন, আমরা ইনশাল্লাহ আবার খাল কাটা শুরু করব। প্রিয় ভাই বোনেরা, আমি আরেকটি বিষয়, আরেকটি পরিকল্পনার কথা সংক্ষেপে আপনাদের সাথে সামনে উল্লেখ করি। আমাদের এই সমাজে আমি নারীদের কথা বলেছি, তরুণ যুবকদের কথা বলেছি, তরুণদের কথা বলেছি, আমি কৃষকদের কথা বলেছি, সাধারণ মানুষের নিরাপত্তার কথা বলেছি। আরেক ধরনের মানুষ এই সমাজে বসবাস করেন, এই মানুষগুলো আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের সাথে উঠা বসা থাকে। আমরা যখন বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শের দরকার হয়, এই মানুষগুলোর কাছে আমরা যাই। কারা তারা? তারা আমাদের মসজিদ, মাদ্রাসার খতিব সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব। এদের জন্য
এদের জন্য ধীরে ধীরে আমরা একটা সম্মানের ব্যবস্থা করতে চাই, এবং শুধু সম্মানের ব্যবস্থা নয়, সম্মানের ব্যবস্থার সাথে তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই। যার যেই কোয়ালিটি আছে, যার যেই মেধা আছে, সেই মেধা অনুযায়ী তাদেরকে আমরা প্রশিক্ষণ দিতে চাই, যাতে করে তারা ওই সম্মানের পাশাপাশি আরো হালাল ইনকাম বৃদ্ধি করে আত্মসম্মানের সঙ্গে সমাজে বসবাস করতে পারেন। আপনারা কি এটাতে রাজি? যাই বলি তাই রাজি? আচ্ছা, এখন প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো যদি আমাদেরকে করতে হয়, আপনাদের সারা জেলায় বিভিন্ন রাস্তাঘাট, পুল কারবার, স্কুল কলেজগুলো গত 15 বছরে ভেঙে চুরে শেষ হয়ে গেছে। এরকম ভিতরে ভিতরে গ্রামের ভিতরে অনেক রাস্তাঘাট আছে না, যেগুলো নষ্ট হয়ে গেছে, আপনাদের চলাফেরা করতে কষ্ট হয়। বাচ্চাদের স্কুল পড়তে বিভিন্ন জায়গায় একটু বৃষ্টি হলেই ওই দিন আর ক্লাস করতে পারে না, পানি ঢুকে যায় ক্লাসরুমের মধ্যে। এই সমস্যা আছে না বিভিন্ন জায়গায়? আছে। এখন এই রাস্তাঘাট বলেন, এই কাজগুলো, স্কুল কলেজ রিপেয়ার করা বলেন, এগুলো আমরা করতে চাই। এগুলো আমরা অতীতে করেছি, ইনশাল্লাহ এগুলো আমরা আবার করব। কিন্তু একই সাথে দেশের মানুষের, খেটে খাওয়া মানুষের জন্য আমরা কতগুলো পরিকল্পনা গ্রহণ করেছি। সেই পরিকল্পনাগুলো তখনই বাস্তবায়ন করা সম্ভব যদি 12 তারিখে আপনারা আপনাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারেন ইনশাল্লাহ। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এই যে আজকে রাত্রে 2টা পর্যন্ত এখানে অপেক্ষা করছেন না, এই মিটিং এর জন্য অপেক্ষা করছেন না, সেই সন্ধ্যা থেকে অপেক্ষা করছেন। এই শক্তিটাকে ভোটের দিন আপনাদের দেখাতে হবে। 12 তারিখে এই শক্তিটা দেখাতে হবে। কি সেটা দেখাতে হবে? একদম যারা মুসলমান আছেন তাহাজ্জুদের সময় উঠবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে ফজরের নামাজ করবেন। যার যার স্ব ভোট সেন্টার আছে, সেই ভোট সেন্টারের সামনে গিয়ে ফজরের জামাত করবেন, জামাত করে লাইনে দাঁড়িয়ে যাবেন। যারা মুসলমান নন এরকম ভাই বোন যারা আছেন, আপনারা ভোরবেলায় আমাদের এই ভাই বোনদের সাথে, মুসলমান ভাই বোনদের সাথে চলে যাবেন। কারণ কেন আমি কথাটা বললাম, বিগত 15-16 বছর দেশের মানুষ দেখেছে নির্বাচনের নামে আমি দাবি নির্বাচন হয়েছে, নিশিরাতে নির্বাচন হয়েছে না? এখন আবার ষড়যন্ত্র শুরু হয়েছে, যাতে আপনাদের যে ভোটের অধিকার যেটা প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ইনশাল্লাহ, সেই অধিকারের বিরুদ্ধে কেউ মাথা খারাপ হয়ে গেছে। তারা দেখেছে যেভাবে আপনারা জড়ো হচ্ছেন বিএনপির মিটিং এ, যেভাবে দেশের মানুষ প্রস্তুতি গ্রহণ করছে ধানের শীষকে ভোট দেওয়ার জন্য, অনেকের মাথা খারাপ হয়ে গেছে এবং তারা বিভিন্ন রকম ষড়যন্ত্রের আশ্রয় নিচ্ছে। কাজেই আপনাদেরকে 12 তারিখে আপনার হিসাব আপনি বুঝে নিয়ে তারপরে আসবেন। পারবেন? আপনি যদি একদিন একটু পরিশ্রম করেন, ইনশাল্লাহ আগামী 5 বছর আমার যে পরিকল্পনার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, আমরা পর্যায়ক্রমিক ভাবে এই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করব। কারণ আমরা যত যাই বলি, এই বাংলাদেশই হচ্ছে আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই হচ্ছে আমাদের শেষ ঠিকানা। যেহেতু এই বাংলাদেশই আমাদের প্রথম ঠিকানা, এই বাংলাদেশই আমাদের শেষ ঠিকানা, সেই জন্য এই দেশটাকে সুন্দরভাবে গুছিয়ে তুলতে হবে, সুন্দরভাবে এই দেশটিকে আমাদের সাজাতে হবে। নিজের বাড়িঘর ঘর আপনারা সাজিয়ে রাখেন না, ঠিক একইভাবে দেশটাও আমাদের নিজের ঘর, বিশাল একটা ঘর। এই পরিবার, এখানে দেশের মানুষ যে থাকে বিশাল একটা পরিবার। কাজেই আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো। এবং সেই জন্যই একটা কথা আমি বলি, ওই যে ওই ব্যানারের মধ্যে লেখা আছে, দেখেন তো আপনাদের পেছনে কি লেখা আছে? করব কাজ, কে বলেন দেখে? করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। কাজেই জনগণের অধিকার পাহারা জনগণকেই দিতে হবে, যাতে সেই অধিকার রক্ষা হয়ে থাকে। জনগণের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। এবং আপনারা যদি আমাদের পাশে থাকেন, বিএনপির পাশে থাকেন, জোট প্রার্থীদের পাশে থাকেন, তাহলেই আমরা ইনশাল্লাহ সফলভাবে ধীরে ধীরে সমস্যার সমাধানগুলোর পথে এগিয়ে যাব। আজকে এই যে এরা হচ্ছে ধানের শীষের প্রার্থী, এবং এখানে একজন আছেন আমাদের জোট প্রার্থী। চেনেন এদেরকে চেনেন? আচ্ছা, এলাকার সমস্যার সমাধান যদি না হয়, ভোট দিয়ে যখন নির্বাচিত করবেন, এলাকার সমস্যার যতক্ষণ সমাধান না হবে ততক্ষণ তাদের বাসায় গিয়ে আপনারা বসে থাকবেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল কলেজ, ব্রিজ যাতে ঠিক করে দেয় তারা। পারবেন? ঠিক আছে, এই 5 জনকে আমি আপনাদের জিম্মায় দিয়ে গেলাম। আপনাদের হিসাব নিকাশ কড়াই গন্ডায় বুঝে এদেরকে জিতিয়ে নিয়ে আসতে হবে। পারবেন ইনশাল্লাহ? তাহলে আজকে এখানে শেষ করলাম। খাল যেদিন কাটতে যাব সেদিন কিন্তু আমার সাথে যেতে হবে। কে কে যাবে? ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।